আচ্ছা, এর আগের ক্লাসে আমরা 4টা উদাহরণ দেখছি। এবার হচ্ছে বাকি 3 বাকি 4টা উদাহরণ দেখবো আর কি। আচ্ছা দেখো, প্রথম ম্যাথটা যে এক্স প্লাস 3y মাইনাস 12 ইজিক্যাল 0 সরলরেখা যে অংশ অক্ষদ্বয়ের মধ্যে খণ্ডিত তাকে সমান 3 ভাগে বিভক্ত করে এমন বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দুর সংযোজক সরলরেখার সমীকরণ নির্ণয় করো। দেখো, এই ম্যাথটা তোমাকে যদি চিত্র আকারে না বোঝাই তাহলে অত সহজে বুঝবে না। কি বলছে যে এক্স প্লাস 3y মাইনাস 12 ইজিক্যাল 0 সরলরেখার যে অংশ অক্ষদ্বয়ের মধ্যে খণ্ডিত, মানে এই রেখাটা অক্ষদ্বয়ের সাথে কিভাবে আসে সেটা হচ্ছে তোমাকে বের করতে হবে। আচ্ছা, যে কোনো সরলরেখা, ধরো এটা একটা সরলরেখা তোমাকে দিছে এক্স প্লাস 3y মাইনাস 12। এই সরলরেখাটা যদি তুমি চিত্র আঁকাইতে চাও, মানে এক্স্যাক্ট চিত্র আঁকাইতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে মনে করো তোমাকে ওই সরলরেখা ভাঙায় একটা সমীকরণ নিয়ে আসতে হবে। কি যে দেওয়া আছে, দেখো কি করি আমি। দেওয়া আছে এক্স প্লাস 3y মাইনাস 12 ইজিক্যাল 0, বা আমি কি করব যে এক্স আর ওয়াইকে একদিকে রেখে সংখ্যাটাকে সমান সমানের বিপরীত দিকে পার করে দেব। এক্স প্লাস 3y ইজিক্যাল টু কত, 12, এরকম করলাম। করে হচ্ছে আমি কোন ফর্মেটে নিয়ে আসবো জানো? আমি সবসময় চিন্তা করবো যে এই ফর্মেটটাতে নিয়ে আসতে, যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এই দিকে সবসময় 1 রাখার চেষ্টা করব। এরকম করে হলে আমাদের কি সরলরেখাটা আঁকাইতে সুবিধা হবে, চিত্রের মধ্যে সরলরেখাটাকে আঁকানো কি খুব সোজা হবে আর কি। তাহলে এই ফর্মেটে নিয়ে আসলে কি দেখো, যে আমি এক্স আর ওয়াইকে তো আলাদা করছি, এবার কি করতে হবে, আমাকে এইদিকে 1 রাখতে হবে। 1 রাখতে গেলে কী করতে হবে, এখানে যে সংখ্যাটা আছে ঠিক সেই সংখ্যাটা দিয়েই আমাকে ভাগ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে কথা আছে সংখ্যা হিসেবে 12। যদি -12 থাকতো তাহলে আমি -12 দ্বারা সম্পূর্ণ সমীকরণে ভাগ করতাম। যেহেতু এখানে +12, তাই +12 দ্বারা সম্পূর্ণ সমীকরণকে ভাগ করব। তাহলে কত হবে, এক্স বাই 12 প্লাস 3y বাই 12 ডিভাইডেড বাই 12/12। তাহলে কত হলো, এক্স বাই 12, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে, প্লাস এটা নিয়ে আমার সমস্যা আছে যে 3 এর সাথে ওয়াই আছে। আমাকে যদি এই সমীকরণটার মতো বানাইতে হয় তাহলে কি ওয়াইটাকে ফাঁকা করতে হবে, কিন্তু ওয়াই এর সাথে কত আছে, 3 আছে। তো আমার কি করতে হবে, ওয়াই এর সাথে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা একদম নিচের একটা সংখ্যা থাকবে তারও নিচে চলে আসবে, অর্থাৎ ওয়াই তো আমার ঠিকই থাকবে, ওয়াইয়ের নিচে কী হবে, এই যে 12 তো আমার মনে করে থাকলো, হ্যাঁ 12 আমার আগে থেকেই আছে, সেই 12-র নিচে 3 চলে আসবে, অর্থাৎ এখানে যেই সংখ্যাটাই থাক সেই সংখ্যাটা কি আরও এক ঘর নিচে চলে আসবে। হ্যাঁ, এই 3 এখানে ছিল, ওয়াইয়ের সাথে 3 তাহলে কোথায় চলে আসলো, এখানে 3-এর সাথে এখানে শুধু 12 আছে, কিন্তু এখানে কত আছে, 12-র নিচে এই ওয়াইয়ের 3টা চলে আসলো, আর 12 দিয়ে 12 ভাগ করলে কত, 1। তাহলে দেখো এই সমীকরণটা কি অনেকটা কাছাকাছি হয়ে গেছে, একই হয়ে গেছে। তাহলে আমি এই সমীকরণটার মতো বানায় ফেলছি। তাহলে এটা হইলো যে এক্স বাই 12 প্লাস ওয়াই বাই 12কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 4 ইজ ইকুয়াল টু 1। দেখছো, আমার এই সরলরেখাটাকেই এই সরলরেখাটাকে আমি কোন ফর্মেটে নিয়ে আসছি, এই ফর্মেটে নিয়ে আসছি। হ্যাঁ, এই ফর্মেটে নিয়ে আসছি। এখন এই ফর্মেটে নিয়ে আসলে সুবিধাটা কি বলো তো? এই ফর্মেটে নিয়ে আসার সুবিধাটা হলো যে এটা কিসের সমীকরণ, এই সমীকরণের এই এটা নির্দেশ করে যে এক্স অক্ষকে কোথায় সেট করছে, আর বিটা নির্দেশ করে যে ওয়াই অক্ষকে কোথায় সেট করছে। তার মানে এখন আমি এই সরলরেখার এই সরলরেখাটা যেহেতু এক, তাহলে এই সরলরেখাটার এখন আমি চিত্র আঁকাইতে পারবো। চিত্রটা কীরকম হবে তাহলে আমার, দেখো চিত্রটা হবে এরকম যে আমার সরলরেখাটা এক্স অক্ষকে সেট করছে কত বিন্দুতে, এক্স অক্ষকে সেট করছে হচ্ছে 12 বিন্দুতে। তাহলে এই পয়েন্টটা হবে 12,0, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এই পয়েন্টটা হচ্ছে কত, যে ধরো যে এই পয়েন্টটা এ হচ্ছে কত, 12,0। আরেকটা পয়েন্ট কত, 0,4, 4 মানে কত, ওয়াই অক্ষকে 4 ঘর সেট করছে, 1 2 3 4। তাহলে এই পয়েন্টটা হচ্ছে বি, আমি ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে কত, 0,4। তাহলে মনে করো এখন আমি একটা সরলরেখা আঁকা ফেললাম, ঠিক আছে, একটা সরলরেখা আঁকা ফেললাম। তাহলে এই হচ্ছে আমার সেই সরলরেখা। হ্যাঁ,
এই যে এক্স প্লাস 3y মাইনাস 12 = 0 সরলরেখা কোনটা, যে এরকম করে গেছে। তাহলে আমরা যখন কোনো একটা সরলরেখাকে এইরকম x/a y/b = 1 নিয়ে আসবো, তখন আমরা কি করতে পারবো, ওই সরলরেখাটাকে আচ্ছা যে আমি চিত্রায়িত করে ফেলতে পারবো। এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার কি ওয়াই অক্ষ। তাহলে এটা সবসময় মনে রাখবো, এটা এখন থেকে তোমার বেসিক, যে কোনো সরলরেখা আঁকানোর ক্ষেত্রে আমি কি করব, সেই সরলরেখাটাকে x/a + y/b = 1 ফরম্যাটে নিয়ে আসবো, তাহলে হচ্ছে সরলরেখাটা সহজে আঁকাতে পারবো। আচ্ছা আঁকাইলাম, ভালো কথা। এখন আমার ম্যাথের পর ভাষাটা কি বলছে দেখো, যে x + y সরলরেখার যে অংশ অক্ষদ্বয়ের মধ্যে খণ্ডিত, এই যে এই অংশটুকু অক্ষদ্বয়ের মধ্যে খণ্ডিত, এখানে এ থেকে বি পর্যন্ত অক্ষদ্বয়ের মধ্যে খণ্ডিত, তাকে সমান 3 ভাগে বিভক্ত করে। তাকে সমান কয় ভাগে ভাগ করে? 3 ভাগে। অর্থাৎ এইখানে ধরো 1 ভাগ, এখানে ধরো 1 ভাগ, এইটা ধরো তোমার পি বিন্দু, এটা ধরো তোমার কিউ বিন্দু, তাকে সমান 3 ভাগে বিভক্ত করে এমন বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দুর সংযোজক সরলরেখার সমীকরণ। মানে এই পি বিন্দু আর কিউ বিন্দুগুলোর সাথে মূল বিন্দু হচ্ছে কোনটা? ও হচ্ছে কত? 0,0 0,0 যে সমীকরণটা তৈরি করে, মানে যে সরলরেখাগুলো তৈরি করে, অর্থাৎ ও এর সাথে কিউ যে সরলরেখা করে, ও এর সাথে পি যে সরলরেখা তৈরি করে, সেই সরলরেখাগুলোর সমীকরণ। অর্থাৎ ও এর সাথে যে কিউ যে সমীকরণ করে সেই সমীকরণ কত, আর ও এর সাথে এই যে পি যে সমীকরণ করে সেটা হচ্ছে কত। মানে তোমাকে বের করতে বলছে যে ও পি সরলরেখার সমীকরণ, ও পি এর সমীকরণ, আর হচ্ছে কত? ও কিউ এর সমীকরণ। তাহলে এই ম্যাথটাকে আমি চিন্তা করবো কিভাবে, দেখো যে আমি যদি পি বিন্দুটাকে বের করতে পারি আর কিউ বিন্দুটাকে বের করতে পারি, আর ও বিন্দু তো আমার জানা আছে, তাহলে ও আর পি বিন্দু মিলে একটা সমীকরণ বানাবো, আর ও আর কিউ বিন্দু মিলে কি আরেকটা সমীকরণ বানাবো, তাই তো? তাহলে আমার কাছে পি বিন্দুটা বের করতে হবে আর কিউ বিন্দুটা। তো পি বিন্দুটাকে আমি ধরে নিলাম, ধরো যে x1, y1, আর কিউ বিন্দুটাকে ধরে নিলাম x2, কত y2, আচ্ছা ধরে নিলাম x2, y2, হ্যাঁ ধরে নিলাম। এখন কথা হলো যে এই বিন্দুগুলোকে আমি কীভাবে বের করবো? আমাকে কিন্তু বলে দিছে যে এরা কত অনুপাতে বিভক্ত করছে, যে সমান 3 ভাগে ভাগ করছে, অর্থাৎ পি এ বি রেখাটাকে পি বিন্দুটা সমান কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে। তুমি একটা জিনিস চিন্তা করো, যে এ বি রেখাটাকে, যে এ আর পি এখানে কয় ভাগ আছে? 1 ভাগ আছে। আর এই দিকে কয় ভাগ আছে? 2 ভাগ আছে, ঠিক আছে? তাহলে এখানে কয় ভাগ আছে? তাহলে এখানে কয় ভাগ আছে? 1 ভাগ আছে। আর এইদিকে কয় ভাগ আছে? 2 ভাগ আছে। তার মানে আমি এই সরলরেখাটাকে একটু সিম্পল করি। কীরকম? ধরো যে এই সরলরেখাটাকে আমি সোজা করে আঁকালাম। এইখানে আমার এ বিন্দু আছে, এইখানে আমার পি বিন্দু আছে x1, y1, আর এইখানে মনে করো আমার কি বিন্দু আছে? বি বিন্দু আছে। বি বিন্দু কত? 0,4। আর এই বিন্দু হচ্ছে আমার কত? 12,0। হ্যাঁ, তারপরে তুমি বুঝতেই পারতেছো এইখানে আছে কয় ভাগ? 1 ভাগ। আর এইখানে আছে কয় ভাগ? 2 ভাগ, ঠিক আছে? 2 ভাগ। তাহলে এই বিন্দুটা এখন তুমি সহজে বের করতে পারবে না, খুব সহজেই তুমি কিন্তু এখন এই বিন্দুটা বের করে ফেলতে পারবা। তাহলে তুমি কি বলতে পারো, যে পি x1, y1 বিন্দুটি এ বি সরলরেখাকে 1:2A, মানে এই দিক থেকে 1, তারপর হচ্ছে ওই দিকে 2, এই কারণে আমি 1 আগে দিলাম, 2 পরে দিলাম। 2 অনুপাতে কি করছে? অন্তর্বিভক্ত করেছে। হ্যাঁ, তাহলে তুমি এই বিন্দুটা, আমি আরেকটা পেজ নিয়ে নিচ্ছি। তাহলে এই বিন্দুটাকে তুমি কীভাবে বের করবা? অন্তর্বিভক্ত যেহেতু করছে, তাহলে দেখো এই বিন্দুটা এখানে এইভাবে বের করি। তাহলে অর্থাৎ পি বিন্দুটা তাহলে কত? তাহলে পি বিন্দুটা হচ্ছে কত? তোমার x1, y1 হচ্ছে, আমরা কি করি আমাদের নিয়ম অনুযায়ী দুইটা টান দিয়ে নিব, নিচে থাকবে অনুপাতগুলোর যোগ 1+2, 1+2, 1 একটু ফাঁকা রেখে 2, 1 একটু ফাঁকা রেখে যোগ 2। তাহলে 1 এর সাথে আমার কত যাবে? যখন আমি 1 নিচ্ছি তখন বিপরীত বিন্দু হচ্ছে কত? বি। বি এর এক্স স্থানাঙ্ক হচ্ছে 0, তাহলে 1 এর সাথে আসবে 0, আর 2 এর সাথে আসবে যখন 2, বিপরীত অনুপাত হচ্ছে 1, 1 এর এক্স স্থানাঙ্ক হচ্ছে 12, তাহলে 2 এর সাথে আসতেছে 12। এবার y এর স্থানাঙ্ক যাই, 1 এর বিপরীত হচ্ছে 1, y এর স্থানাঙ্ক হচ্ছে 4, তাহলে 1 এর সাথে গুণ হবে তোমার কত? 4, আর 2 এর সাথে গুণ হবে 0, এরকম। তাহলে এই বিন্দুটা আমি একবারে ক্যালকুলেট করতেছি, কত আসে? এই বিন্দুটা যদি একবারে ক্যালকুলেট করি, এখানে আছে 3, আর 12 দুগুণে 24, এটা তো 0। 24কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো, তাহলে 3 আসছে 24, 8। আবার হচ্ছে এইদিকে যদি হিসাব করো, এখানে 3 আর এখানে আছে 4, একে 4, তাহলে এই বিন্দুটা হচ্ছে কত তোমার? 4/3। তাহলে এই পি বিন্দুটা তুমি পায়ে গেলা। পি বিন্দুটা হচ্ছে কত? 8, 4/3।
ঠিক আছে। অনুরূপভাবে তোমাকে কিউ বিন্দুটাও বের করতে হবে, এই কিউ বিন্দুটাও তোমাকে বের করতে হবে। এখন কিউ বিন্দুটা কত অনুপাতে ভাগ করছে তুমি দেখো, সামনের দিকে আছে 2 ভাগ আর পিছনের দিকে আছে 1 ভাগ, অর্থাৎ কিউ বিন্দুটা আবার এইরকম। আমি যদি সোজা করে এবি রেখাটাকে টানি, এবি রেখাটাকে টানি, এটা হচ্ছে আমার এ বিন্দু হচ্ছে কত 12,0, এইখানে হচ্ছে তোমার কিউ বিন্দু হচ্ছে কত x2, y2, হ্যাঁ। আর এইখানে হচ্ছে তোমার বি বিন্দুটা কত ছিল, যে বি বিন্দুটা ছিল হচ্ছে তোমার 0,4। তাহলে বি বিন্দুটার স্থানাঙ্ক, এখানে আছে যে সামনের দিকে থাকবে 2 ভাগ আর পিছনের দিকে থাকবে 1 ভাগ, হ্যাঁ। এখানে এখন ভাষাটা লিখবা যে কিউ বিন্দুটা এ বি সরলরেখাকে কত অনুপাতে বিভক্ত করছে, 2 অনুপাত, এই যে সামনের দিকে 2 অনুপাত, পিছনের দিকে 1 অনুপাত, 2 অনুপাত 1 এ অন্তর্বিভক্ত করছে। এটা লিখবা, লিখে তাহলে তারপর তুমি কি বের করবা, লিখে তুমি বের করবা যে অতএব তোমার কিউ বিন্দুটা কত। কিউ বিন্দুটা হচ্ছে তোমার x2, y2, এটাকে আমি কীভাবে বের করব, দুটা টান দিয়ে নেব, ঠিক আছে। 2 + 1, 2 + 1, 2 একটু ফাঁকা রেখে 1, 2 একটু ফাঁকা রেখে 1, তাহলে 2 এর সাথে কত যাবে, যখন 2 নিচ্ছে তখন বিপরীত বিন্দু হচ্ছে তোমার বি, বি এর হচ্ছে x এর স্থানাঙ্ক হচ্ছে কত 0, আর এইদিকে হচ্ছে যখন 1 নিবে তখন আসতেছে কত 12, আর এটাতে আসবে 2 × 4, 1 গুণ হচ্ছে যে তোমার 0, এরকম। তাহলে এখানে কত 12কে 3 দ্বারা ভাগ করলে 4, হ্যাঁ। তাহলে এই পয়েন্টটা হচ্ছে তোমার কত 4, আর এই পয়েন্টটা কত হচ্ছে 4 × 2 = 8, 8কে যদি 3 দ্বারা ভাগ করো তাহলে 8/3। দেখো আমি খুব সুন্দর করে অন্তর্বিভক্ত যে সূত্র আছে সেই সূত্র ইউজ করে আমি কি করে ফেললাম, পি আর কিউ এর দুইটারই হচ্ছে যে মান আমি বের করে ফেললাম। এখন আমাকে কোন সরলরেখা বের করতে হবে বলো তো, ও আর পি সরলরেখার সমীকরণ, হ্যাঁ। আমি চিত্রটা যদি একটু আঁকাই, দেখো ও আর পি কোথায়, এইখানে, এই যে ও হচ্ছে যে এইখানে 0,0, আর পি মনে করা হচ্ছে যে এইখানে কত, পি বিন্দু কত, পি বিন্দু হচ্ছে আমার 8,4/3, 8,4/3, হ্যাঁ। তাহলে এখন তুমি বের করবা কি, যে অতএব ওপি রেখার সমীকরণ। ওপি রেখার সমীকরণ কত, যে আমরা তো জানি যে দুইটা বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ কত, যে x - x1, x1 - x2 = y - y1, y1 - y2। আচ্ছা, এগুলো আবার এইখানকার x1, y1, x2, y2 না, এটা কিন্তু আমি আবার নতুন করে চিন্তা করতেছি যে x1, y1। এখন এগুলোর মধ্যে তুমি x1, x2, y1, y2 কাকে দিবে সেটা তোমার পার্সোনাল ব্যাপার। তুমি ধরে নাও যে এই যে এইটা 4/3, এটা হচ্ছে তোমার কত x1, আর এটা হচ্ছে কত x2, আর 0 আর এটা হচ্ছে তোমার কত, সরি x1, এটা হচ্ছে y1, আর এই 0 হচ্ছে x2, আর এই 0 হচ্ছে কত y2। তুমি মনে করো এই দিক থেকে এইখান থেকে ধরে নিলাম, হ্যাঁ। এইখানকার x1, y1, x2, y2 আবার ভাবিও না, এটা নতুন করে আছে যে আমি এই সরলরেখার জন্য লিখলাম। এখন তাহলে কত, x তো তোমার ঠিকই থাকবে, x1 হচ্ছে কত, x1 হচ্ছে 8, তারপর আবার কি x1 মানে 8 - y1 কত 0, আর এই দিকে কত থাকতেছে y1 হচ্ছে কত 4/3, আবার কত y1 হচ্ছে আবার কত 4/3 - y2 হচ্ছে কত 0, ঠিক আছে। তাহলে এটাকে যদি এখন তুমি নর্মালি ক্যালকুলেট করো তাহলে আসবে x - 8/8, আর এখানে আসে উপরে যদি আমি লসাগু করি y - 4/3, এখানে লসাগু হচ্ছে কত 3y - 4, আর নিচে হচ্ছে কত 4/3, হ্যাঁ। তাহলে এটাকে যদি তুমি ভাঙায় লেখো তাহলে কত হয়, x - 8/8 = 3y - 4 হচ্ছে কত 3 গুণন 3/4, তাহলে এই 3 কেটে গেল, ঠিক আছে। তাহলে কত, এখানে 3/4 আছে আর এখানে 4 আছে, 4 দিয়ে এটাকে আমি গুণ করি, তাহলে 4 দিয়ে এই x - 8কে যদি গুণ করি তাহলে 4x - 32, আর 8 দিয়ে যদি এটাকে গুণ করি 24y - 32, ঠিক আছে, 24y - 32। তাহলে এই 32 আবার কেটে গেছে, ঠিক আছে। তাহলে কি থাকে যে তোমার 4x মাইনাস কত, 4x = 24y। এখন এই 4 দিয়ে যদি 24কে কারো 6, তাহলে হচ্ছে যে x = কত, এই 4 দিয়ে যদি 24 কারো 4 6 24, তাহলে x = 6y। এই যে মনে করো তুমি একটা সমীকরণ পাই গেল, এইটা হচ্ছে তোমার কি
ওপি রেখার সমীকরণ। এটা হচ্ছে তোমার একটা উত্তর। তাহলে সেম টু সেম তোমাকে কী বের করতে হবে? ওপি তো পাইলা, তাহলে ও কিউ রেখার সমীকরণ কি? এই সূত্র দিয়েই তোমাকে হচ্ছে যে বসায় করে যেতে হবে, ঠিক আছে? এই সূত্র দিয়ে বসায় করে যেতে হবে। তাহলে আমি কি ওটা করে দিব? তাহলে দেখো যে ও ছিল হচ্ছে তোমার এখানে, হ্যাঁ, ও হচ্ছে কত 0,0, এই যে এখানে ও, আর কিউ হচ্ছে তোমার এইটা। কিউ বিন্দুটা তুমি কত পাইছো? এর আগের ম্যাথ থেকে আমরা বের করছি, আচ্ছা যে কিউ বিন্দুটা বের করছি কত? 4,8/3 এটা বের করছি। তাহলে এটা দিয়ে তোমাকে এখন সমীকরণ বের করতে হবে যে ও কিউ রেখার সমীকরণ, ও কিউ রেখার সমীকরণ। তাহলে ও কিউ রেখার সমীকরণ তুমি কত করবে? আবার সেম যে এক্স মাইনাস কত x1, কারণ দুইটা বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ সূত্র তো পড়ছি, x মাইনাস x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 মাইনাস y2। বা এখন এক্স তো তোমার ঠিকই থাকলো, x1 কাকে ধরবা? x1 হচ্ছে যে এগুলোকে ধরো, হ্যাঁ, লিখে দিই আবার যে এটা হচ্ছে তোমার x1, এটা হচ্ছে তোমার কত y1, আর এটা হচ্ছে তোমার x2, এই শূন্যটা হচ্ছে কত y2। তাহলে এগুলো, তাহলে x1 কত? এখানে x1 হচ্ছে তোমার 4, আবার 4 মাইনাস এই x2 হচ্ছে 0, আবার হচ্ছে y মাইনাস y1 হচ্ছে 8/3, আর y2 হচ্ছে কত? y2 হচ্ছে 8/3 মাইনাস 0, এটা। তাহলে এটা দিয়ে সমীকরণ বের করলে আমার কি হয়ে গেল? তাহলে এখানে থাকে x মাইনাস 4/4, আর এখানে যদি আমি লসাগু করি উপরের দিকে দেখো 3 যদি লসাগু নেই তাহলে হচ্ছে 3y মাইনাস 8, আর এখানে থেকে 8/3, বা x মাইনাস 4/4 ইজ ইকুয়াল টু 3y মাইনাস 8/3, নিচের এটাকে উল্টে যাবে, 3 উপরে চলে গেল, 8 নিচে চলে আসলে 18 কেটে গেল, তাহলে 8 দিয়ে এটাকে গুণ করতে হবে, বা 8 দিয়ে এটাকে গুণ করলে হয় 8x মাইনাস 4 আসতে 32, আর এটাকে যদি 4 দ্বারা গুণ করি 4 3 12y মাইনাস 4 আসতে কত হয়? 32, তাহলে এটা কেটে গেল, তাহলে তোমার থাকে 8x ইজ ইকুয়াল টু কত? 12y। তো এটা যদি তুমি 4 দ্বারা কাটো, ঠিক আছে, এটাকে যদি তুমি 4 দ্বারা কাটো তাহলে হয় যে 4 2 8 অর্থাৎ 2x ইজ ইকুয়াল টু কত? 4 দ্বারা 4 3 12 3y, বা আরও এক ধাপ যদি আগায় লেখো যে 2x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 0। এইটা হচ্ছে তোমার আরেকটা সমীকরণ। তাহলে এর আগের বার আমি ওপি রেখার সমীকরণ পাইলাম, তারপরে কি ওকিউ রেখার সমীকরণ পেলাম। তো এই হচ্ছে আমাদের ম্যাথ। আমরা যদি ম্যাথ বুঝে বুঝে করি তাহলে দেখবা যে তোমরা কোনো ম্যাথই কঠিন না, সব ম্যাথই হচ্ছে সোজা। হ্যাঁ, আচ্ছা দেখো এবার হচ্ছে কত উদাহরণ আমাদের 32, যে 3x প্লাস √3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 এবং x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়াল টু p একই রেখার সমীকরণ হলে, অর্থাৎ এই দুটা রেখা কি একই রেখা, আলফা ও p এর মান নির্ণয় করো। এখন তুমি আসলে এই জিনিসটা জানোই না যে একই রেখা আসলে জিনিসটা কি, আমাদের এটা একটু বুঝতে হবে যে একই সরলরেখার সমীকরণ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা নতুন কনসেপ্ট, এটা আমরা অনুশীলনীর কনসেপ্ট করার সময় করি নাই, এখন করতেছি। একই সরলরেখার সমীকরণ, একই সরলরেখার সমীকরণ আসলে কখন হয়? হ্যাঁ, এটা একটু ভালো করে মাথায় রাখবা। এটা কিন্তু এখন তুমি সূত্র হিসেবে মনে করে নোট করে রাখবা যে একই সরলরেখার সমীকরণ হচ্ছে কখন হচ্ছে একই সরলরেখার সমীকরণ। দেখো একটা সরলরেখার সমীকরণ ধরো এইরকম, যে তুমি তো জানো যে সরলরেখার সমীকরণ করে এরকম যে 2x প্লাস 3y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এটা একটা সরলরেখার সমীকরণ। হ্যাঁ, x এর সাথে সহগ, y এর সাথে সহগ, আর একটা সংখ্যা, এটা হচ্ছে কি শিওর একটা সরলরেখার সমীকরণ। আরেকটা সরলরেখার সমীকরণ আমি এরকম লিখলাম, দেখো যে যে 2x লিখছি, এখানে ধরো যে 4x প্লাস 6y প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। এই যে আরেকটা সরলরেখার সমীকরণ লিখলাম, আমি যদি তোমাকে বলি যে এই সরলরেখাটা আর এই সরলরেখাটা কি একই, তুমি কি বিশ্বাস করবা? দেখে মনে হচ্ছে যে সরলরেখা দুটো আলাদা হইলেও এই সরলরেখা দুটো হচ্ছে কি একই সরলরেখা। কেন একই সরলরেখা? কারণ হচ্ছে যে তুমি যদি দেখো এখান থেকে 2 কমন নাও, এই সরলরেখা থেকে 2 কমন নাও, তাহলে কত হয় দেখো তো, যে 2x প্লাস 3y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0।
এই 2 যদি ভাগ করে দাও তাহলে তুমি কি পাইলা, যে 2x প্লাস 3y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। দেখো তো এই যে এই রেখা আর আগের রেখা কি একই রেখা হয়ে গেল না? তার মানে এই রেখার সমীকরণও যা, এই রেখার সমীকরণও কি তা, এরা হচ্ছে একই রেখা। মানে দেখতে আলাদা, সংখ্যা আলাদা আলাদা হলেও হচ্ছে কি এরা হচ্ছে একই রেখা। তাহলে তুমি কিভাবে বুঝবা যে একটা সরলরেখা একই না আলাদা? হ্যাঁ, একটা সরলরেখা একই না আলাদা সেটা বোঝার হচ্ছে যে অনুপাতগুলো হচ্ছে যে সমান হবে। কি হবে? অনুপাত সমান। ঠিক আছে, অনুপাত হচ্ছে সমান। অনুপাত সমান বলতে আমি বুঝাতে চাচ্ছি এক্স এর অনুপাত। এক্স এর অনুপাত কত? 2/4। ওয়াই এর অনুপাত কত? 3/6। এবং যে তোমার ধ্রুবক যে সংখ্যাগুলো আছে তাদের অনুপাত কত? 5/10। তুমি সবার অনুপাত বের করো, দেখবা যে এটাও কত? 2কে 4 দ্বারা ভাগ করলে 1/2, 3কে 6 দ্বারা ভাগ করলে 1/2, 5কে 10 দ্বারা ভাগ করলে কত? 1/2। অর্থাৎ অনুপাতগুলো সমান হবে। তুমি যদি কখনো দেখো যে দুইটা সরলরেখার কি হয়, অনুপাতগুলো সবগুলো সমান হয়, তার মানে তুমি বলে নিতে পারবা যে হচ্ছে এরা কি একই সরলরেখার সমীকরণ। হ্যাঁ, একই সরলরেখার সমীকরণ। তার মানে একই সরলরেখার সমীকরণ হওয়ার শর্তই হচ্ছে কি আমার তাদের অনুপাতগুলো কি হবে, প্রতিটা এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত, তারপর হচ্ছে কি ধ্রুবক যে সংখ্যাগুলো আছে, ধ্রুবক সংখ্যাগুলোর অনুপাত কি হবে? সমান হবে। বোঝা গেছে? তার মানে আমি এটা বলতে চাচ্ছি যে যেহেতু অনুপাতগুলো যেহেতু সমান হয়েছে, তার মানে হচ্ছে কি যে তুমি এখন বলতে পারো যে এই সরলরেখা দুইটা কি একই সরলরেখা। হ্যাঁ, আমি বের করে দেখলাম যে প্রথম সরলরেখা দ্বিতীয় সরলরেখা একই রকম সরলরেখা। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে হচ্ছে আমরা এখন ম্যাথটা করতে পারবো। তো ম্যাথটাতে বলছে কি যে 3x প্লাস √3y প্লাস 2 0 এবং x cos আলফা প্লাস y সাইন আলফা ইজ ইকুয়াল টু পি একই সরলরেখা। তাহলে এই দুইটা সরলরেখা কি একই সরলরেখা। তাহলে কি দেওয়া আছে? তাহলে সরলরেখা দুইটা নাও আগে লিখি। সরলরেখা কত দেওয়া আছে? যে 3x প্লাস √3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। আরেকটা কত দেওয়া আছে? যে x cos আলফা প্লাস y সাইন আলফা, আর এটা ইকুয়াল টু পি। তো ইকুয়ালটাকে আমি এইদিকে নিয়ে আসলাম যে মাইনাস পি ইজ ইকুয়াল টু কত? 0। ঠিক আছে, এটা একটা সরলরেখা, এটা হচ্ছে কি আরেকটা সরলরেখা। এবং আমাদের শর্ত মতে বলে দিছে কি যে এরা একই সরলরেখা। হ্যাঁ, এরা হচ্ছে কি একই। তো তুমি তো একটু আগে দেখলা যে সরলরেখা একই হইলে তুমি কি লিখতে পারবা? যে এদের অনুপাতগুলো সমান। হ্যাঁ, ঠিক আছে। তো এখন লিখবা যে একই সরলরেখার, অর্থাৎ এই দুটো সরলরেখা যদি একই হয় তাহলে একই সরলরেখার শর্ত মতে, একই সরলরেখার শর্ত মতে তুমি লিখতে পারো সবার সহগগুলো হচ্ছে তোমার কি অনুপাতগুলো সমান। অর্থাৎ এক্স এর সহগ এখানে কত? 3, আর এখানে এক্স এর সহগ কত? cos আলফা। তার মানে তুমি লিখতে পারো যে 3/cos আলফা ইজ ইকুয়াল টু, তারপর কত? ওয়াই এর সহগ কত? √3, আর এখানে ওয়াই এর সহগ কত? সাইন আলফা। তাহলে তুমি লিখতে পারো যে √3/sin আলফা। এই দিক থেকে কি লিখতে পারো? ধ্রুবকগুলো হচ্ছে সমান। তাহলে উপরের ধ্রুবক হচ্ছে কত? 2। হ্যাঁ, আর নিচের ধ্রুবক কত আছে? নিচের ধ্রুবক আছে মাইনাস পি। আর এইটা এই তিনটে জিনিস এই একই সরলরেখার শর্ত মতে কি তুমি হচ্ছে যে এদের সহগগুলোর অনুপাত সমান লিখলা। আচ্ছা, এখন এখান থেকে দেখো তো যে তুমি যদি প্রথম দুইটা নিয়ে কাজ করো, প্রথম দুইটা অনুপাত নিয়ে কাজ করো, অর্থাৎ আচ্ছা প্রথম দুইটা বলতে যাচ্ছি যে প্রথমটা শেষটা। হ্যাঁ, 1 আর 3। হ্যাঁ, তাহলে এখন 1 নাম্বার আর 3 থেকে তুমি এরকম লিখতে পারো না যে 3 হচ্ছে যে cos আলফা ইজ ইকুয়াল টু -2/p। আচ্ছা, মাইনাসটা উপরে নিচে থাকা একই কথা। হ্যাঁ, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো না যে cos আলফা ইজ ইকুয়াল টু -3p/2। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিলাম। লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি। যে cos আলফা উপরে চলে গেল, -2 নিচে চলে আসলো, p এখানে 3 এর সাথে গুণ হয়ে গেল। তাহলে পক্ষান্তর করলাম, জাস্ট cos আলফা ইজ ইকুয়াল টু এটা তুমি লিখলাম। লিখতে পারি কিন্তু। তাহলে 1 নাম্বার আর 3 নাম্বার থেকে আবার আমি 2 নাম্বার আর 3 নাম্বারটা থেকে কি লিখতে পারি? আবার তুমি 2 নাম্বার আর 3 নাম্বার থেকে কি লিখতে পারো? যে √3/sin আলফা ইজ ইকুয়াল টু 2/-p। তার মানে এখন এটাকে তুমি লিখতে পারো যে অতএব sin আলফা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? যে -√3p
মাইনাস রুট থ্রি পি ডিভাইডেড বাই কত 2, এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। গট ইট? ওকে, গট ইট। দেন আসো যে এখন তোমাকে বের করতে বলছে কি যে আলফা আর পি এর মান বের করতে বলছে, ঠিক আছে? আলফা আর পি এর মান বের করতে বলছে, তাহলে তুমি এটা কিভাবে হচ্ছে যে বের করবা, ঠিক আছে? চলো যে আমি প্রথমে পি এর মানটা বের করার চেষ্টা করি। দেখো আমার কাছে সাইন আলফার মান আছে আর কিসের মান আছে, কজ আলফার মান আছে, তাই না? দুইটা মান আছে। মানে আমি এখন এরকম করতে পারি, দেখো তো, যে 1 নাম্বার স্কোয়ার প্লাস 2 নাম্বার স্কোয়ার, 1 নাম্বারের বর্গ করব, বর্গ করে যোগ করব, 2 নাম্বার সমীকরণের বর্গ করে কি করব, যোগ করব। তার মানে আমি বলতে চাচ্ছি যে 1 নাম্বার কি কজ আলফা, তাহলে 1 নাম্বারে যদি বর্গ করি তাহলে হয় কজ স্কোয়ার আলফা প্লাস 2 নাম্বার কি সাইন আলফা, তাহলে এটাকে যদি বর্গ করি তাহলে হয় সাইন স্কোয়ার আলফা, তাহলে কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। তাহলে এই দুইটাকে যদি আমি বর্গ করে যোগ করছি, তার মানে সমান সমানের বিপরীত দিকে যারা আছে তাদেরকে বর্গ করে যোগ করতে হবে, অর্থাৎ তোমার মাইনাস 3p/2, ঠিক আছে? মাইনাস 3p/2, তার উপর এ স্কোয়ার প্লাস আরেকটা হচ্ছে যে এইটা, যে মাইনাস রুট 3p/2 তারপর কত স্কোয়ার, এটা করলাম। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছি এখানে সমস্যা হওয়ার কথা না। তাহলে এখন কজ স্কোয়ার সাইন স্কোয়ার, এটা হচ্ছে যে আমি এই অপারেশনটা চালাম, তো এটা আমাদের লাভটা কী হলো তুমি কিন্তু আগে থেকে জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, মানে সাইন স্কোয়ার কোনো একটা, কজ স্কোয়ার কোনো একটা, এটার মান অবশ্যই কত হয় 1, তাহলে এটা আমি ডিরেক্ট 1 লিখতে পারবো ইজিক্যাল টু, তাহলে এখন 3p স্কোয়ারকে যদি তুমি লেখো তাহলে হচ্ছে যে 9p স্কোয়ার, মাইনাসটা হচ্ছে প্লাস হয়ে গেছে বর্গ হওয়ার কারণে, আর 2 এর বর্গ হলে কত হয় 4, প্লাস এদিকে যদি করো রুট 3 এর উপরে স্কোয়ার করলে শুধু 3, আর পি এর উপরে স্কোয়ার করলে পি স্কোয়ার, এখানে 2 দ্বিগুণ হচ্ছে কত 4। তাহলে এবার আমি করবো কি, যে লসাগু না করে সম্পূর্ণ সমীকরণকে 4 দ্বারা গুণ করবো, তাহলে 4 দ্বারা গুণ করলে কত হয়, এখানে 4 এককে 4, এই 4 আর আমার গুণ করা 4 কাটাকাটি হয়ে গেলে 9p স্কোয়ার, তুমি লসাগু করতে পারো, একই জিনিস আসবে। আবার এই আমার 4 গুণ করা 4 আর এই 4 কাটা হয় 3p স্কোয়ার, ঠিক আছে? আমি একবারে লিখলাম, তুমি লসাগু করে ওই 4 এই দিকে চলে আসবে, তখন আবার ওইটাই থাকবে, একই কথা। তাই মানে এখন কি হলো যে 9 আর 3 কত হয় 12, 9 আর 3 কত 12, শিওর তো? তাহলে 12p স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, বা 12p স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 4 হয়। তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত লেখা যায়, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু লেখা যায় যে, বা পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4/12। হ্যাঁ, আমি এইখানেই ক্যালকুলেটটুকু করে নিই। তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু লেখা যায়, বা পি স্কোয়ার ইজ ইকুয়াল টু লেখা যায় 1/3, 4 দিয়ে ভাগ করলে 3। এখন যদি তুমি স্কোয়ারটাকে ওইদিকে শিফট করাই দাও, স্কোয়ারটাকে যদি আমরা ওইদিকে শিফট করাই দিই তাহলে কত হয়, পি এর মান চলে আসে 1/√3। এখানে সামনে একটা চাইলে প্লাস মাইনাস দিয়ে নিতে পারো, তাহলে পি এর মান হচ্ছে কত 1/√3, বোঝা যাচ্ছে তো? আচ্ছা, √3টা আছে যে 3টা বোঝা যাচ্ছে না, যেটা ভালো করে দিই, ঠিক আছে? 1/3, হ্যাঁ। তাহলে পি এর মান কত, এখানে একটা প্লাস মাইনাস সামনে দিলাম না, তাহলে পি এর মান হচ্ছে কত প্লাস মাইনাস 1/√3, ধরে নেওয়া হচ্ছে পি এর মান 1/√3। তাহলে দেখো আমরা পি এর মানটা খুব সহজেই পাই গেছি, কি জাস্ট খালি দুইটা বর্গ করে যোগ করে দিয়েছি। এবার আমাকে কি বের করতে হবে, আলফা এর মান বের করতে হবে। আলফা এর মান আমি কীভাবে বের করবো, খুবই ইজি প্রসেস। আচ্ছা, আলফা এর মানটা কীভাবে বের করা যায়, এটা হচ্ছে এখন আমার প্রশ্ন, তাই তো? দেখো এরকম লেখা যায় না যে, আমি তো মনে করো পি এর মান, আচ্ছা এই সামনের দিকের হিসাবগুলো বাদ দাও, এগুলো হচ্ছে আগের মাসের ক্যালকুলেশন, তুমি নিচের দিকে এখানে দেখো। তাহলে আমি পি এর মান কত পাইছি 1/√3। এখন পি এর মান যদি আমি কোথায় নিয়ে যাই বসাই দিই, 1 নাম্বার বা 2 নাম্বার যেই সমীকরণে বসাই দিই কোনো সমস্যা নেই, হয়ে যাবে। তাহলে পি এর মান কয় নাম্বারে, 1 নাম্বারে বসিয়ে, যে পি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। বসালে কত হয়, যে cos আলফা ইজ ইকুয়াল টু -√3 ইন্টু পি এর মান কত পাইছি 1/√3 ডিভাইড বাই 2,
ঠিক আছে, তাহলে কি হবে বলো যে ও এখানে একটু ভুল বসাইছে, এই কারণে তো মিলতেছিল না। এই যে এখানে √3 না, দেখো পি এর মান হচ্ছে আমি √3 রেখেছি সাইডে দেখে বসাইছি, ওই যে উপরে 3p। হ্যাঁ, তো এখানে √3 না, এখানে শুধু 3, -3, পি এর মান হচ্ছে 1/3 2। আচ্ছা, তাহলে তুমি তো জানো যে √3 মানে হচ্ছে যে কয়টা বলো তো, যে √3 মানে হচ্ছে কয়টা, 3 মানে হচ্ছে যে কয়টা √3। আমি লিখতে পারি যে 3 = 2টা √3, √3 গুণন √3 লেখা যায় কিনা। তো সেই 2টা √3 থেকে একটা √3 মনে করো নিচের এটার সাথে কাটাকাটি গেছে, তার মানে উপরে আমার এখনও বেঁচে আছে একটা √3, তাহলে -√3 কত 2। তাহলে বা আলফা cos ইনভার্স -√3/2। এটা যদি তুমি সায়েন্টিফিক ক্যালকুলেটারে সুন্দর করে বসাও, সায়েন্টিফিক ক্যালকুলেটারে তোমার বসাইলে আসবে হচ্ছে যে হচ্ছে যে 150 ডিগ্রি। কত ডিগ্রি? আলফার মান আসবে 150 ডিগ্রি। ঠিক আছে, 150 ডিগ্রি। হ্যাঁ, আরও একটা মান আসবে হচ্ছে যে কত, আলফার একটা মান চেঞ্জ করে 150 ডিগ্রিকে হচ্ছে যে তুমি যদি লেখো, চেঞ্জ করে লেখো, তাহলে লেখা যায় হচ্ছে যে আরেকটা মান হবে 210 ডিগ্রি। দুইটা জিনিস হয়। হ্যাঁ, কজ ইনভার্সে 3/2 150 ডিগ্রি হয়, 210 ডিগ্রি হয়। এখন দেখো যে দুইটা মান আসলে কেন, এবং এর মধ্যে একটা মান হবে না, আরেকটা মান হচ্ছে হবে, 210 ডিগ্রি হবে কিন্তু 150 ডিগ্রি হবে না। এই জিনিসটা কেন, এই জিনিসটা একটু বুঝতে হবে আমার। দেখো, প্রথম চতুর্ভাগে সবগুলোই হচ্ছে পজিটিভ হয়, অর্থাৎ সাইন, কস, ট্যান সবাই হচ্ছে কি পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে যে সাইন কসেক পজিটিভ, সাইন আর কসেক পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে তোমার ট্যান আর কট পজিটিভ। আর চতুর্থ চতুর্ভাগে সেক কস পজিটিভ। ঠিক আছে, সেক কস পজিটিভ। এখন তুমি একটা জিনিস তাকাও যে এই যে আমার দুইটা কোণের মান আসলো, হ্যাঁ, দুইটা কোণের মান আমি যদি 150 ডিগ্রি নিই, 150 ডিগ্রি মানে কি, দ্বিতীয় চতুর্ভাগে মানে এইখানে কোনটা কোথাও একটা রেখাটা আছে, যে এই দ্বিতীয় চতুর্ভাগে কোথাও একটা সরলরেখাটা, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে কি সাইন আর কসেক কি পজিটিভ, তাই তো। কিন্তু তুমি তোমার ওই অঙ্ক ম্যাথের মধ্যে এসে দেখো, তুমি ম্যাথের মধ্যে এসে দেখবা যে হচ্ছে যে কত আছে বলো তো, যে সাইন হচ্ছে মাইনাস, আবার কসও হচ্ছে কি মাইনাস। সাইন আর কস কোন চতুর্ভাগে মাইনাস হতে পারে? সাইন আর কস শুধুমাত্র এই চতুর্থ চতুর্ভাগেই মাইনাস হতে পারে। হ্যাঁ, কারণ চতুর্থ চতুর্ভাগে কি শুধু ট্যান আর কট পজিটিভ, কিন্তু সাইন আর কস হচ্ছে কি তোমার নেগেটিভ, মানে সাইন কস বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কি নেগেটিভ। তার মানে এই তোমার আলফা এর মান এই 150 ডিগ্রি হতে পারে না, কারণ 150 ডিগ্রি হলে সাইন হচ্ছে পজিটিভ আর কস হচ্ছে নেগেটিভ। এটা মানে তার মানে সাইন আর কস যেহেতু দুইটা নেগেটিভ, তার মানে তোমার এই রেখাটা অবশ্যই কোথাও চতুর্থ চতুর্ভাগে কোথাও আছে। এখন তুমি যদি ক্যালকুলেটারে বসা, তোমার ক্যালকুলেটারের মান আসবে 150 ডিগ্রি, শিওর 150 ডিগ্রি, 210 ডিগ্রি পাবা না। তাহলে আমি কিভাবে পেলাম 210 ডিগ্রি কোনটা? দেখো, এইটা বুঝতে গেলে তোমার বিপরীত ত্রিকোণমিতি বুঝতে হবে। যখন আমরা ম্যাথ করবো তখন ওই জিনিসগুলো বুঝবো ভালো করে, ওটা পরের হিসাব। তুমি আপাতত এখন কীভাবে কাজ চালাই নেবা, তুমি করবা কি, যে 180 থেকে 150 বাদ দিলে কত হয়? 180 থেকে 150 বাদ দাও, 180 থেকে 150 কত হয়? 30 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ 180 থেকে 50 বাদ দিলে হয় 30 ডিগ্রি। যেই কোণটা তুমি বিয়োগ করার পর পাইছো, ওইটা হচ্ছে যে 180-র সাথে যোগ করে দাও। 180-র সাথে যোগ করে দিলে কত ডিগ্রি পাবা? 210 ডিগ্রি। তার মানে 150 ডিগ্রির মানও যা, কস 210 ডিগ্রির মানও কত? একই। তার মানে এই দিক থেকে হচ্ছে যে আমি কত লিখতে পারি? 210 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে আমি বের করলাম। 150 ডিগ্রি তুমি ক্যালকুলেটর থেকেই পাবা। তুমি কী করবা, প্রথমে 180 থেকে 150 বিয়োগ করবা, যা পাবা হচ্ছে ওই পাওয়া কোণটা হচ্ছে যে আবার 180-র সাথে যোগ করে দিলে যেটা পাবা সেটা হচ্ছে তোমার কি এক্স্যাক্ট কোণ। তো এইভাবে আলফা এর মানটা বের করার সময় আমার একটু সতর্ক থাকতে হবে। হ্যাঁ, আলফা এর মানটা বের করার সময় কী থাকতে হবে? সতর্ক থাকতে হবে। এই যে সাইন কস ট্যান যে অনুপাতগুলো আছে, সেই অনুপাতের দিকে তাকাইতে হবে যে আসলেই আমি আলফার ঠিকঠাক মান লিখতেছি কিনা। পি যেটা বের করছি সেটা হচ্ছে আমার জন্য ইজি, সেটা আমি একবারে বের করে ফেলছি, সেটার হিসাব আলাদা। কিন্তু
আলফা এর মানটা আমার বের করতে হবে, যাকে চিন্তা করতে হবে যে কোন চতুর্ভাগে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। ঠিক আছে, এটা একটু তাকাইতে হবে। যদি দেখো যে যদি তোমার এইটা দ্বিতীয় চতুর্ভাগে এটা পজিটিভ আর এটা নেগেটিভ থাকতো, তাহলে তুমি শিওর ধরে নিতা যে হচ্ছে তোমার কোনটা কোন চতুর্ভাগে আছে, এই চতুর্ভাগে আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা 2টা ম্যাথ করলাম, আর উদাহরণের বাকি 2টা ম্যাথ পরে করবো।